Hello friends, welcome back again to your channel Walk with me. তো ডিয়ার ফ্রেন্ডস, সেভাবে আর আসা হয় না ইউটিউবে। তো ভেবেছিলাম ইন্টারভিউ সিরিজের আর কোনো ভিডিও আনবো না, কিন্তু তোমাদের রিকোয়েস্টে লাস্ট একটা ভিডিও বানিয়ে দিই আমি। কাল রাত্রি আমি তোমাদের বলেছিলাম গ্রুপে যে গ্রুপটা ডিলিট করে দেবো, অনেক আগেই বলেছিলাম ডিলিট করার কথা, কিন্তু ডিলিট করা হয়নি, গ্রুপটা ছিল তো একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আর যেহেতু আমি আর এই এসএলএসটি ইংলিশের ইন্টারভিউয়ের আর কোনো ভিডিও নিয়ে আসছি না, সেই কারণে গ্রুপটাকে আমি ডিলিট করে দিয়েছি। আজকে একটা লাস্ট ভিডিও আমি বানিয়ে দিচ্ছি। এই ভিডিওটা খুবই উপকারী হবে, প্রত্যেকে দেখবে যারা এসএলএসটির 9-10 ইংলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা চান্স পেয়েছো তাদের প্রত্যেকের জন্য শুভকামনা তো রয়েছে আমার। সাথে কিছুটা আমি তোমাদের হেল্প করেছি অলরেডি, 10টা ভিডিও 10টা ক্লাস আমি দিয়েছি ইন্টারভিউ সিরিজে। আজকে লাস্ট আমাদের ক্লাস নাম্বার 11। এটা বলতে পারো একদিকে লাস্ট মিনিট সাজেশন, কি কি পড়ে যাবে তুমি সেই নিয়ে একটা ভিডিও আমি দিচ্ছি এখানে, তো অবশ্যই তোমরা দেখবে। তো এর পরে কিন্তু আর কোনো রকম কেউ কোনোভাবে কোনো রিকোয়েস্ট করবে না ভিডিও আনার জন্য, আর কিন্তু ইন্টারভিউ সিরিজের কোনো ভিডিও আমি আনবো না। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, আমি বাড়িতেই আছি এখন, তোমার ছুটি আছে রমজান মাসে, তো এখন বাড়িতেই রয়েছি। তা সত্ত্বেও কিন্তু অনেক কিছু সমস্যা রয়েছে, আর ইউটিউবে আমি আসতে পারছি না সেভাবে। আপার প্রাইমারি সিরিজটাও স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম কন্টিনিউ করব, কিন্তু জানি না এর ভবিষ্যৎ কি কি হবে, আদৌ আমি ভিডিও আনতে পারবো কিনা সেটা নিয়ে জানি না। এখন অন্যান্য দিকে ব্যস্ততা প্রচুর রয়েছে, সেটা ব্যস্ততা অন্য কোনো কারণে নয়, নিজের স্টাডিতেই ব্যস্ত রয়েছে আমি। আর সেই স্টাডিটা তোমার এই ইন্টারভিউ বা কোনো কম্পিটিটিভ এক্সামের কোনো স্টাডি নয়, যেটা আমার স্বপ্ন ছিল আগে থেকেই। দীর্ঘ 8 বছর টিউশন করেছি আমি, সেই টিউশনে তোমার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি বই কিনতাম, একটা লাইব্রেরি বানিয়েছিলাম, অল্প বিস্তর পড়াশোনা করেছি, কিন্তু একটা তোমার কনসিস্টেন্ট ওয়েতে যে পড়াশোনা করা, যেটা স্বপ্ন ছিল আমার, যে সেই বইগুলো তো পড়তে হবে আমাকে, আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই লাইব্রেরিটা বানিয়েছিলাম, তো সেটাই এখন আমি পড়ছি, এটাই আমি কন্টিনিউ করব এখন। সেই জন্য একটু আলাদা হয়ে গেছি, ইউটিউবে আর আসছি না, সেভাবে আসা হচ্ছে না, এই নিয়েই এখন আমি ব্যস্ত রয়েছি। খুব ভালো লাগছে, স্টাডি করতে পারছি, সময় আছে হাতে, আর এইটা কি এখন সময় দিতে পারছি আমি, তো এটাই এখন করব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা তো থাকছেই, আর ওয়াক উইথ মি টেলিগ্রাম চ্যানেলটা থাকবে। যদি কোনো আপডেট আসে, যদি আমি দেখি যে নোটিশ চলে এলো আপারের, বা আমি সময় পেলাম ভিডিও বানানোর, তখন সিরিজটা কন্টিনিউ করার একটা আগ্রহ এলো, তখন আমি কন্টিনিউ যদি করি, তখন ওই চ্যানেল থেকেই তোমরা জানতে পেরে যাবে। ওকে, কিন্তু আপাতত হয়তো আমি ভিডিও আনবো আপার প্রাইমারি, কিন্তু রেগুলার হবে না, হয়তো দেখলে যেমন ভাবে চলছিল, সপ্তাহে একটাও তো আসে না, 15 দিন 20 দিন অন্তর হয়তো একটা ভিডিও এলো। যদি আমি টাইম বার করতে পারি বা ইচ্ছা হয় তখন আমি বানাবো, না হলে কিন্তু আর বানাবো না। আর তোমাদেরও ইন্টারেস্ট নেই আপার প্রাইমারি সিরিজটা, আমি কয়েকটা 6টা অলরেডি ভিডিও বানিয়েছি, সেখান থেকে দেখেছি আর ইন্টারেস্ট নেই কারো, তো এটাও একটা কারণ। আর মেন কারণটা তো আমি তোমাদের জানিয়ে দিলাম, তাছাড়া আরো কিছু ফ্যামিলি বার্ডেনস রয়েছে, সবকিছু মিলিয়ে আর আমি আসতে পারছি না ইউটিউবে। যাই হোক, এসব কথা না বলে আপাতত যে কারণে আবার তোমাদের সামনে এসেছি আজকে, সেটা আমরা করি। ডব্লিউবিএসএলএসটি ইন্টারভিউ সিরিজ ক্লাস 11 লাস্ট মিনিট সাজেশন, কি কি পড়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথম হচ্ছে ডেমো। তো ডেমোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি মার্ক করে রাখো যে 70% ওয়েটেজ তোমার ইন্টারভিউর যে মার্কসটা তুমি পেতে চলেছো, সেটা ডেমোর উপরেই নির্ভর করছে। সেই জন্য ডেমোটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমাকে তৈরি করতে হবে। তো খুব ভালোভাবে ডেমোটা তৈরি করো। আচ্ছা, কতক্ষণ করব দাদা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলায় করব না ইংরেজিতে করব। এটা আমি বহুবার বলেছি আগের ভিডিওতে, আবার বলে দিচ্ছি, তুমি 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট বড় জোর, তার বেশি কখনোই করবে না। তাহলে 3 থেকে 7 মিনিট তুমি করে নিলে ডেমো, পুরোটা ইংলিশে করার চেষ্টা করবে, কমপ্লিট ইংলিশে করার চেষ্টা করবে। হ্যাঁ,
অনেকে প্রশ্ন করো একটা শব্দও কি বলতে পারি না বাংলাতে? হ্যাঁ পারো, অবশ্যই পারো। সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি পড়াচ্ছ, একদম মেন টপিকে ঢুকে গেছো। অনেকেই যারা 11-12 এর দিয়েছে ইন্টারভিউ ইংলিশে, তারা বলেছে যে আমাদের ডাইরেক্ট মেন টপিকে যেতে বলেছে, আমাদের ইন্ট্রোডাকশনটা বাদ দিতে বলেছে। তাহলে ইন্ট্রোডাক্টরি যে সেকশনটা সেটা বাদ দিয়ে মেন টপিকে চলে গেলে পড়াতে পড়াতে কখনো তোমার মনে হলো এই জায়গায় দুটো আমি বাংলা শব্দ বলবো, স্টুডেন্টদের প্রয়োজন রয়েছে, দুটোর জায়গায় পাঁচটাও হতে পারে। আমি দুটো বলছি মানে দুটোই নয়, 5টা 10টাও হতে পারে। যেখানে যেখানে তোমার মনে হবে তুমি ইউজ করতে পারো, যদি সেটা তোমার মনে হয় যে আমার যে এই প্রসেসটা, ইন্টারভিউয়ের যে প্রসেসটা, ডেমোর যে প্রসেসটা, সেটা ফ্যাসিলিটেট হচ্ছে এই শব্দগুলো বলার জন্য, তুমি পারো সেখানে ইউজ করতে। কিন্তু মেজরিটি টাইম তোমাকে কিন্তু ইংলিশেই কনভারসেশনটা করতে হবে। ওকে, চলো তাহলে এটা হলো ডেমোর তোমার কিভাবে তৈরি করলে, সেটা কতক্ষণ ধরে তৈরি করলে, আর কোন টপিকের ওপর তৈরি করবে সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। 9 বা 10 এর যে টেক্সট গুলো রয়েছে, প্রোজ এবং পোয়েট্রি, সেখান থেকে তুমি চাইলে প্রোজও নিতে পারো, পোয়েট্রিও নিতে পারো। আমি বলবো পোয়েট্রিটা বেটার হবে। তো পোয়েট্রিটা নিলে পোয়েট্রি থেকে একটা স্টানজা নেবে, একটা স্টানজা। সেই স্টানজাটা প্রথমে তুমি পড়ালে একবার নিজে, দেখো বই দিচ্ছে না তোমাকে, যেহেতু তোমাকে বই দিচ্ছে না তাহলে তোমাকে মুখস্থ করতে হচ্ছে। পোয়েট্রি যে স্টানজাটা তুমি পড়াচ্ছ সেটা মুখস্থ করে নিলে। এবার তুমি প্রথমে নিজে একবার লাউড রিডিং করবে, তারপর স্টুডেন্টদের দিয়ে, ইমাজিনারি স্টুডেন্টদের নিয়ে, স্টুডেন্ট তো আর নেই, ইমাজিনারি স্টুডেন্টদের দিয়ে একবার তুমি লাউড রিডিং করিয়ে নেবে। এইগুলো কিভাবে করাতে হয় এগুলো ডিটেলসে আমি এই যে 10টা ক্লাস দিয়েছি ইন্টারভিউ, সেখানে বলে দিয়েছি। যারা প্রথম আসছে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, বাকি 10টা ক্লাস, সেখান থেকে তোমরা দেখতে পাবে এগুলো কিভাবে করাতে হয়। তো ইমাজিনারি স্টুডেন্টদের দিয়ে তুমি একবার লাউড রিডিং করিয়ে নিলে, লাউড রিডিং করানোর পর এইবার তুমি শুরু করবে লাইন বাই লাইন পড়াতে। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসছে, দাদা আগে সারমর্মটা বলে নেবো, সামারিটা বলে নেবো, তারপর লাইন বাই লাইন যাব, নাকি আগে লাইন বাই লাইন তারপরে সামারিটা? এটাও নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রুলস এন্ড রেগুলেশন নেই যে আগে তুমি একবার সামারি বলে তারপর লাইন বাই লাইন ধরলে, বা লাইন বাই লাইন ধরার পর সামারি বললে এর জন্য বিরাট কিছু তোমার মার্কসে তফাৎ হয়ে যাবে বা তোমাকে আটকে দেবে সেখানে। এসব কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তুমি পড়িয়ে বাড়িতে প্র্যাকটিস করে দেখবে কোনটা বেটার হচ্ছে। বেটার বুঝবো কি করে কোনটা হচ্ছে দাদা বেটার কোনটা? বেটার সেটাই যে যখন তুমি যে ডেমোটা দিচ্ছ সেই ডেমোটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে, স্টুডেন্টরা কতটা ইনভলভ হচ্ছে সেখানে, স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে কোনটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে, সেইটা হচ্ছে বেটার। এটা তুমি যদি বুঝতে পারো খুব ভালো, না হলে বাড়ির আশেপাশে 2-4টে বাচ্চাকে নিয়ে আসবে, বসাবে একদিন, তাদের সামনে করবে, নিজে এটা করো, এটা করো, কয়েকটা বাচ্চাকে নিয়ে এসো। সেটা যে 9-10 এরই বাচ্চা হতে হবে এমন নয়, 5-6-7-8 যে কোনো বাচ্চাদের 5 জনকে অন্তত নিয়ে এসে বসাও, দিয়ে তুমি এটা প্র্যাকটিস করে দেখো তো কত সুন্দর হবে। তাদের দিয়ে প্রশ্ন করো যে তোদের কোনটা ভালো লাগলো, কোন জিনিসটা। আচ্ছা 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট করবে, তার বেশি নয়, দিয়ে দেখো, তারাই দেখবে অ্যান্সার দেবে, তাহলে তুমি ধরতে পারবে বিষয়টা আরো ভালোভাবে। আচ্ছা, এটা তো চলে গেল আমাদের ডেমোর প্রথম অংশটা। ডেমো শুরু করার আগে সেলফ ইন্ট্রোডাকশন, এটাও খুব ইম্পর্টেন্ট। সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় সেটা আমি বলে দিয়েছি, বাংলাও বলেছি, ইংলিশও বলেছি। আমি আবার বলছি, এটা কমপ্লিট নির্ভর করছে ইন্টারভিউয়ারদের ওপরে, তারা তোমার সাথে কিভাবে কথা বলছে। তারা যদি মানে তোমাকে বুঝে নিতে হবে তাদের চাহিদাটা, তারা যদি চাইছেন যে পুরোটাই ইংলিশে হোক, তাহলে কিন্তু এবার জোন ওয়াইজ যেহেতু হচ্ছে, কোথায় কেমন ইন্টারভিউয়ার থাকবে সেটা তো আমি জানি না। তো যদি, তবে যতটুকু আমি শুনেছি, মানে তোমার যেটা আমি ফিডব্যাক পেয়েছি 11-12 এর আমার স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে মেজরিটি অফ দ্য টাইম কিন্তু ইংলিশই হয়েছে, পুরো কনভারসেশনটা কমপ্লিট ইংলিশই হয়েছে, বাংলা ইউজ হয়নি। হ্যাঁ, তবে কেউ কেউ আমাকে কিন্তু বলেছে যে হয়েছে, বাংলাও ব্যবহার করতে দিয়েছে, তবে সেটা না ধরে যেটা মেজরিটি সেটা ধরেই এগেও যে পুরোটা ইংলিশে করতে হচ্ছে। বেশ, তাহলে স্টুডেন্ট তোমার, তুমি সেলফ ইন্ট্রোডাকশন প্রথমে পুরোটা ইংলিশে তৈরি করে নিয়ে গেলে খুব সুন্দর করে, কি কি বলবে সেখানে, কি কি ইনক্লুড করবে সেগুলো আমি বলে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে আগের ভিডিওতে, সেগুলো রয়েছে প্রথম দিকটা। তো সেটা একটা খুব সুন্দর করে তুমি বানিয়ে নিলে। এইবার যেই এটা সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হলো, এবার কিন্তু তোমাকে সেলফ ইন্ট্রোডাকশন থেকে কিছু কোশ্চেন করতে পারে। এবার এই কোশ্চেনটা আমি এখানে তোমাদের বলতে পারবো না, গ্রামার থেকে আমি তোমাদের কিছু কিছু কোশ্চেন বলতে পারি যে আচ্ছা ফ্রেন্ডস তোমরা ভয়েস থেকে এই জায়গাটা দেখে যাবে,
বা অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলো একটু দেখবে। এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন করতে পারে, কিন্তু এখান থেকে আমি বলতে পারবো না যে কি প্রশ্ন করবে। এটা নির্ভর করছে ওই সেলফ ইন্ট্রোডাকশন থেকে কোন জায়গাটা একটু ইন্টারেস্টিং লাগলো ইন্টারভিউয়ারদের, সেই জায়গা থেকে তোমাকে ধরবে। হ্যাঁ, তুমি নিজের বাসস্থান বললে, তোমার স্টেট বললে, বা তোমার ডিস্ট্রিক্ট বললে, সেই ডিস্ট্রিক্ট থেকে হয়তো কিছু প্রশ্ন করে দিল। মানে এরকম অনেকে বলেছে যে কেউ হবি বলেছে, সেখান থেকে তাকে প্রশ্ন করেছে। বা অনেকে যে জায়গা থেকে এসছে, খুব বিখ্যাত জায়গা হয়তো সেটা, সেই বিখ্যাত জায়গা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছে, সেখানকার একজন বিখ্যাত লেখক সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে এনাকে চেনো, এরকম। তো এই ধরনের প্রশ্ন করতে পারে। তোমাকে রেডি থাকতে হবে যে সেলফ ইন্ট্রোডাকশন যেটা আমি দিচ্ছি, সেখান থেকে আমাকে কিছু প্রশ্ন করবে। এই কোশ্চেনটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হতে পারে, এই কোশ্চেনটা জেনারেল নলেজ থেকে হতে পারে, এই কোশ্চেনটা তোমার যে হবিগুলো রয়েছে, তোমার যে পার্সোনাল ব্যাপার, সেইগুলো থেকেও কিন্তু হতে পারে। তোমার ইন্টারেস্ট কিসে রয়েছে সেই সম্পর্কিত কিছু হতে পারে, বা তোমার পার্সোনালিটি সম্পর্কিত কিছু হতে পারে। এটা মিটে গেল সেলফ ইন্ট্রোডাকশন। প্রথম নাম্বার 1 হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশনের আগে কি, সেলফ ইন্ট্রোডাকশনের আগে কিভাবে তুমি প্রবেশ করছো রুমেতে, এগুলো আর তোমাদের শেখাতে হবে না, তোমরা জানো। পোশাক আশাক সবকিছু আমি আগে বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি ডিটেলসে। একদম ফর্মাল পোশাক পরবে, কোনো চিন্তা নেই। মেয়েরাও অনেকে যা যা ড্রেস সম্পর্কে সবকিছু আলোচনা করা হয়েছে, বা যেগুলো দেখবে আমি গুগল মিটে করিয়েছিলাম প্র্যাকটিস, সেইগুলো একটু ভালো করে দেখবে, সেখানে আরো ভালো করে আলোচনা হয়েছে আমাদের। যারা যারা দিয়ে এসছে আগে ইন্টারভিউ, মাদ্রাসায় বলো বা 11-12টা বলো, তারাও অনেকে বলেছে কিভাবে কি, সেগুলো একটু তোমরা দেখে নেবে কিভাবে তারা বলেছে ড্রেস সম্পর্কে। তো ড্রেসের ব্যাপারটা গেল, তারপরে সেলফ ইন্ট্রোডাকশন, আর তারপরেই এবার আসছে ডেমো। এবার ডেমো তুমি ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করবে, কিন্তু তোমাকে দেখবে বলবে যে মেন টপিকে চলে আসুন। অনেক কি এই কথাটা বলেছে যে মেন টপিকে আসুন, ইন্ট্রোডাকশন বাদ দিয়ে। কিন্তু তুমি তৈরি হয়ে যাবে, অবশ্যই তৈরি হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমাদের টপিক কি বলে দেবে? বেশিরভাগ জন বলেছে টপিক কিছু বলে দেয়নি। টপিক তোমার নিজের চয়েস, তুমি যেটা চয়েস করে যাচ্ছ সেই টপিকই তুমি পড়াতে পারো, এটাই করে যাবে। কিন্তু কিন্তু একটা কিন্তু থেকে যায়, কারণ ইন্টারভিউয়ার সব আলাদা 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 আলাদা, তাদের তোমার বোর্ড রয়েছে। কোন বোর্ডের কোন মেম্বারটি, যিনি তোমাকে এই ডেমোটা সম্পর্কে বলছেন, ডেমো দেখানোর জন্য, তার প্রেফারেন্স হয়তো তিনি নিয়ে এসেছেন। তিনি হয়তো সিলেবাসটা সম্পর্কে খুব ভালো করে জানেন 9-10-এ, হতেই পারে। আবার এমন ইন্টারভিউয়ারদের বোর্ডে তুমি পড়ে গেছো যে তারা হয়তো নিজেরাই জানেন না সিলেবাসটা, হতেই পারে, অসম্ভব কিছু নয়। এবার জোন ওয়াইজ হয়ে গেছে, তো আরো মানে কমপ্লেক্সিটি তৈরি হয়ে যাচ্ছে। কারণ এই যে ব্যাপারটা, ইন্টারভিউ জিনিসটাই খুব মানে একটা বিদঘুটে ব্যাপার, বুঝলে তো। মানে কোনো, এটা অনেকটা তোমার ভাগ্যের উপর নির্ভর করছে। এমন বোর্ডে তুমি পড়লে খুব ভালো ইন্টারভিউয়ার আছে, ভালো মানে আমি বলতে চাইছি ফ্রেন্ডলি খুব, এবং তারা মানে দরাজ হস্ত, প্রচুর নাম্বার দিয়ে দেন, হতে পারে, না হওয়ার কিছু নেই, এখানে অনেকটা ভাগ্য রয়েছে ফ্রেন্ডস। কিন্তু ঘাবড়াবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তোমার প্রস্তুতি রয়েছে, তুমি খেটেছো, পরিশ্রম করছো এখনো পর্যন্ত, এখন বেশি করে করো, হাতে মাত্র 1.5-2 মাস, এই টাইমটা ভালো করে একটু খেটে নাও, ভালো করে ডেমোটা বানাও, চিন্তার কিছু নেই, অবশ্যই সুখবর হবে। তো ফ্রেন্ডস, এরপরের তাহলে কি বললাম, তাহলে প্রথম হয়ে গেল তোমার ড্রেস কোড, তারপরে তুমি কিভাবে প্রবেশ করছো অর্থাৎ তোমার এটিকেট হয়ে গেল, তারপরে তোমার যেটা সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, তারপরে হলো ডেমো। ডেমোতে তোমার টপিক এসব বলে দিলাম, কি কি কিভাবে তুমি করবে না করবে, কিভাবে বোর্ড ওয়ার্ক করবে, বোর্ড ওয়ার্কটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করবে। তোমার যে ভলিউম সেটা তুমি ঠিক রাখবে, ভয়েসটা ঠিক রাখবে, টোন ঠিক রাখবে, মুখে হাসি রাখবে, অবশ্যই মুখে হাসি রাখবে, এবং স্টুডেন্ট ইনভলভমেন্ট, আবার বলছি, ওই জায়গায় তুমি দাঁড়িয়ে জ্ঞান ফলাবে না, ওইখানে তুমি স্টুডেন্টদের জন্য কতটা ইন্টারেস্টিং করছো বিষয়টাকে, সেইটা তারা দেখছেন কিন্তু। তাহলে স্টুডেন্ট ইনভলভমেন্ট হয়ে গেল, এইগুলো শুধু মাথায় রাখবে। সাথে সাথে মানে অল্প সময়ে অনেক কিছু তুমি যেন দেখাচ্ছ তোমার ইন্টারভিউয়ারদের, সেইটা যেন তুমি করে আসতে পারো। সেখানে এমন ইন্টারেস্টিং করবে, দেখবে তারা শুনেই যাচ্ছে, তারা থামাচ্ছে না তোমাকে। 5 মিনিট 7 মিনিট হয়ে গেছে, তখনও তোমাকে থামাননি। তাহলে আমি বলবো একটা স্টানজা না করে তুমি আরো একটা স্টানজা কিন্তু দেখে যাবে, মুখস্থ করে যাবে। বলা যায় না তোমাকে থামালো না, 10 মিনিট নিয়ে নিল তোমাকে, হয়েছে এরকম কিছু কিছু ক্ষেত্রে। তো সেখানে কিন্তু তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকবে না স্টপ করে দিয়ে, যে এরকম নয়। আমি অনেককে দেখছি, আগেও আমাকে কয়েকজন পাঠিয়েছিল, 3 মিনিট ছোট্ট করে একটা বানিয়ে এই পর্যন্তই আজকে, না এটা না, এই পর্যন্ত করে দেবে না,
সেখানে তোমাকে এগিয়ে যেতে হবে, তুমি থামবে না, তারা তোমাকে থামাবে। ওকে, তাহলে সেইভাবে কিন্তু বানাবে। ওই জন্য আমি বলছি তোমার 3 থেকে 7 মিনিট অবশ্যই এটা তুমি টার্গেট করো। এবার বলা যায় না 10 মিনিটে হয়ে যেতে পারে, তবে সম্ভাবনা কম। চলো নেক্সট, এবার আমরা দেখি। এইবার তোমার ডেমো কমপ্লিট হয়ে গেল, তোমাকে থামিয়ে দিলেন তারা, বসুন বললেন, তুমি আবার সেখান থেকে বসে পড়লে এসে। এইবার কোশ্চেন অ্যান্সার হবে। এইখানেই হচ্ছে ব্যাপারটা, কি কি পড়ে যাবে, এইখান থেকে হচ্ছে কি কি পড়ে যাবে। এইবার দেখো কি প্রশ্ন করবে তোমাকে সেখানে। যতদূর আমি শুনছি যে যারা 11-12 দিয়ে এসছে বলেছে অনেকে আমাকে, কোয়েশ্চেন কিন্তু ওভারঅল ওই ডেমো টপিকটা থেকেই করছে। তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার জন্য, ওই জন্য আমি একটু আগে বলছিলাম যে 70% ওয়েটেজ কিন্তু, আচ্ছা ভয়েস ক্লিয়ার তো, বেশ, লাস্টে দেখা গেল যে শোনাই গেল না। আচ্ছা 70% কিন্তু ওয়েটেজ রয়েছে তোমার ডেমো টপিকটার উপরে। শুধুমাত্র ডেমোটা ডেমো নয়, ওই ডেমো থেকেই কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আবার, অর্থাৎ ডেমোর টপিক থেকেই আবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কানেক্ট করে কোয়েশ্চেন করছে। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আলাদা করে কোয়েশ্চেন করেনি যে ডেমো হয়ে গেল, সেলফ ইন্ট্রোডাকশন হয়ে গেল, এইসব বাদ দাও, হবিস টবিস তোমার সব, তোমার সম্পর্কে, তোমার পার্সোনালিটি সম্পর্কে সবকিছু জানা হয়ে গেল, একটা দুটো অন্য কিছু প্রশ্ন করে নিল, তারপরে এবার আচ্ছা এবার আমরা আসছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেনে। না, এরকম নয়, ডেমোর সঙ্গেই রিলেট করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কোয়েশ্চেন করা হচ্ছে। এবার তুমি বলবে এটা কেমন দাদা, একটু পরে বলছি, আমি শেষে বলছি এটা কেমন, শেষ পর্যন্ত দেখো, শেষে গিয়ে আমি বিষয়টা বোঝাচ্ছি তোমাদের। এই তার আগে আমরা দেখে নিই যে অন্যান্য যদি কিছু প্রশ্ন আমাদের করে সেটা কিসের প্রশ্ন করবে। সেটা মেনলি করতে পারে তোমাকে রেটরিকের উপরে, ফিগার অফ স্পিচের উপরে, সেটা তোমাকে করতে পারে প্রোজোডি থেকে প্রশ্ন করতে পারে, সেটা তোমাকে করতে পারে লিটারারি টার্মস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, লিটারারি টার্মস থেকে তোমাকে করতে পারে, আর তোমাকে করতে পারে গ্রামার থেকে, আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যদি ইন্ডিভিজুয়ালি আলাদা করে সেপারেট ওয়েতে যদি প্রশ্ন করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এই মোটামুটি 5-6টা টপিক থেকে তোমাকে প্রশ্ন করবে। এইবার হচ্ছে যে দাদা কি কি পড়বো, এইটা অনেকে বলছে যে ফিগার্স থেকে কি পড়বো। প্রচুর ফিগার অফ স্পিচ রয়েছে, 60-এর বেশি, 60+ ফিগার অফ স্পিচ রয়েছে। তাহলে এই 60+ ফিগার অফ স্পিচ কি বসে বসে এখন পড়বো নাকি আবার যে সমস্ত রেয়ার ফিগার অফ স্পিচ গুলো রয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি, এখন সেই সব রেয়ার ফিগার অফ স্পিচ খুঁজতে থাকবো এখন আমরা? না, একেবারেই এরকম না। রেয়ার ফিগার অফ স্পিচ খোঁজার কোনো প্রয়োজন নেই। যেগুলো মোস্ট কমন অথচ কনফিউজিং, সেই রকম কিছু কিছু ফিগার অফ স্পিচ তোমাদের ধরতে পারে, খুব কমনই ধরবে। মানে এমন কিছু ফিগার জিজ্ঞাসা করলো না, আমাকে কেউ বলেইনি এরকম এখনো যে দাদা যে এরকম ফিগার অফ স্পিচ জিজ্ঞাসা করেছে যেটা জীবনে কখনো শুনিনি। না, এরকম করবে না, তোমার জানাই করবে, হয়তো সেই মুহূর্তে তোমার মনে পড়ছে না, সেই জন্য তোমাকে আর একবার ভালো করে পড়ে নিতে হবে ফিগার্স গুলো। তো কি কি পড়বে চলো এইগুলোই আমি ছোট ছোট করে এখানে তোমাদের কয়েকটা করে বলে দিই। এগুলো প্রত্যেকেই তোমরা পরিচিত, যেহেতু তোমরা রিটেন দিয়েছো, আমিও দিয়েছি তোমাদের সাথে, আমরা প্রত্যেকেই পরিচিত, এগুলো পড়েছি আগে, তবু আর একবার করে তোমরা পড়ে নেবে। সেইগুলোই অল্প অল্প আমি বলে দিচ্ছি। এরকম নয় যে আমি যে 10টা বললাম তার বাইরে কিছু পড়বে না, পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু এগুলো অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফিগার অফ স্পিচ দেখো, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। এইগুলোই, এই তিনটে হচ্ছে সব থেকে কমন যে ফিগার্স, এই তিনটে, সিমিলি, মেটাফোর এবং পার্সনিফিকেশন। খুব ভালো করে দেখবে যে তোমাকে প্রশ্ন করতেই পারে মেটাফোর থেকে, তোমাকে পার্সনিফিকেশন কি আপনি কি জানেন বলুন, পার্সনিফিকেশন থেকে প্রশ্ন করতে পারে। দেখো এই ফিগার্স অফ স্পিচ গুলো যদি তুমি যে ডেমোটা করছো, যে টপিকের উপর কোনো কবিতা পড়াচ্ছ বা প্রোজ পড়াও, যেটাই পড়াও, তার একটা লাইনে, কবিতার লাইনে কোনো একটা ফিগার্স রয়েছে, ধরো একটা মেটাফোর রয়েছে, সেইটা খুব ভালো করে দেখবে। তোমাকে অবশ্যই কিন্তু যদি ফিগার্স ধরে, ওই ডেমোটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ওই লাইনটা থেকে ধরবে। আমাকে বলেছে অনেকে, এরকম প্রশ্ন করেছে যে ডেমোটা আমি করালাম সেই কবিতার লাইনটা, সেই যে লাইনে ফিগার্সটা ছিল সেই লাইনটা লিখতে বলেছে তাকে, যে আচ্ছা আপনি এই লাইনটা একবার লিখুন বলে। সে আবার কবিতা সেই লাইনটা লিখেছে, দিয়ে তাকে প্রশ্ন করেছে যে এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে বলুন। তো সেখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে বা পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। তো এইভাবে কিন্তু প্রশ্নটা তোমাকে করবে ফিগার থেকে। ওই জন্য বলছি ডেমো টপিকটা খুব ইম্পর্টেন্ট। যদি সেই কবিতা থেকে না ধরে, তোমাকে আবার জিজ্ঞাসা করতেই পারে যে আচ্ছা বলুন তো অ্যাপোস্ট্রফি কি জিনিস। তো এইগুলো একটু ভালো করে দেখো, অ্যাপোস্ট্রফি, মিটোনিমি, সিনেকডকি, অ্যালিউশন খুব ইম্পর্টেন্ট, অক্সিমোরন, ক্লাইম্যাক্স কি জিনিস, সার্কাজম কি জিনিস,
আইরনি, ইউফেমিজম, লাইটোটিস, পান, পান খুব ইম্পর্টেন্ট, অনোম্যাটোপিয়া, এক্সক্লামেশন খুব ইম্পর্টেন্ট, অ্যালেগরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টটোলজি এটাও ইম্পর্টেন্ট। তো এই যেগুলো লিখেছি এগুলো তো অবশ্যই দেখবে, কিন্তু এরকম নয় যে এর বাইরে আর কিছু জিজ্ঞাসা করবে না, এর বাইরেও অনেক ফিগার্স রয়েছে, কিন্তু প্রধান প্রধান এইগুলোর সঙ্গে আমরা বেশি পরিচয় লাভ করেছি। যখন আমরা রিটেন দিচ্ছিলাম তখনও দেখছিলাম যে এর মধ্যেই ঘোরাফেরা করছিল, আরো কিছু কিছু ছিল প্যালিওলজি টেলিওলজি যেগুলো ছিল আরো ছিল, সেগুলো আমি অ্যাড করিনি, অতটা ইম্পর্টেন্ট নয় সেগুলো। তো এইগুলো খুব ভালো করে একবার একবার কিন্তু রিভাইজ করে নেবে তোমরা। কিভাবে পড়বো দাদা? সিমিলি কি জিনিস পড়ে নিলে, সিমিলি থেকে এবার তুমি এক্সাম্পল একটা কবিতার লাইন, কোনো একটা লাইন সেটা দেখে নিলে। মেটাফোর, আচ্ছা এবার তোমরা বলবে আচ্ছা দাদা এই সিমিলি এখান থেকে কতটা ডেপথে পড়বো? এবার সিমিলির যে ভাগগুলো রয়েছে, যেমন এপিক সিমিলি রয়েছে, তাহলে সেইগুলো কি পড়তে হবে বসে বসে? মেটাফোরেরও ভাগ আছে, সেইগুলো কি পড়বো বসে বসে? দেখো এতটা ডেপথে যাবার প্রয়োজন নেই, তুমি সিমিলি দেখে নিলে, সিমিলির এক্সাম্পল দেখে নিলে একটা দুটো, আর এপিক সিমিলিটা হয়তো তুমি দেখে নিলে এইটুকু, যে এটা কি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এপিক সিমিলি তোমাকে জিজ্ঞাসা করতে পারে। পার্সোনিফিকেশন যেগুলো বললাম এইগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, তাহলে একটা করে এক্সাম্পল আর এগুলো কাকে বলে এগুলো সম্পর্কে একটু নলেজ রেখে যাও। অনেকে ভুলে গেছো দীর্ঘদিন, যেহেতু অনভ্যাসের কারণেও হতে পারে যে ভুলে গেছো, তো আবার অনেকে টেনশন, এত টেনশন করবে সেখানে গিয়ে হয়তো পান জিজ্ঞাসা করলো, তোমার কোনো এক্সাম্পল মনেই পড়লো না। এটা যাতে না হয় সেই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এইগুলো একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নিও। তাহলে এটা হয়ে গেল ফিগার্স, ফিগার্স মিটে গেল। এবার আমরা দেখি যে লিটারারি টার্মস কেমন জিজ্ঞাসা করতে পারে। অলরেডি যেগুলো জিজ্ঞাসা করেছে কিছু কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে এই টার্মস আমাদের ধরেছিল, সেরকম কিছু। আর যেগুলো বলছি এগুলো একটু ভালো করে দেখো, এর বাইরেও লিটারারি টার্মস প্রচুর রয়েছে, লিটারারি টার্মস এর ডিকশনারি হয় ফ্রেন্ডস। তাহলে এবার আমি সেই ডিকশনারি থেকে, সেখানে ধরো 1.5 লাখ লিটারারি টার্মস আছে, সেখান থেকে আমি 10টা কিভাবে চয়েস করতে পারি? সম্ভবই নয় এটা। আর ইন্টারভিউর কোনো ফিক্সড সিলেবাস নেই যে আমি তোমাকে বলবো। তা সত্ত্বেও কয়েকটা আমি তোমাদের বলছি, একটু কমন যেগুলো বারবার বারবার যেগুলো আসে পড়াশোনার মধ্যে, সেইগুলো একটু ভালো করে দেখে নেবে। এরকম নয় যে তোমাকে একেবারেই কখনো কখনো তুমি শোনোই কখনো, রেয়ার এরকম কিছু জিজ্ঞাসা করলো না, এরকম খুব কম হয়। তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই তোমাদের। এগুলো তোমরা শুনেছো, একটু এগুলো তুমি বলবে কি করে, কারণ তোমাকে ইংলিশে বলতে হবে তাই না? তাহলে তুমি ইংলিশে কিভাবে বলবে, সেই কারণে আমি কিছু কয়েকটা মানে ফিক্সড সংখ্যাতে দিচ্ছি, এই কারণে কারণ ইংলিশে তৈরি করতে হবে এগুলো। আর আমার মতন অনেকেই যারা রয়েছে তোমাদের, যাদের আমাদের একটু কিন্তু ঘাটতি রয়েছে এই জায়গাটাতে, এটা একটা উইকনেস আমাদের কাছে, যে ওই মুহূর্তে বসে এই এতগুলো টপিক প্রত্যেকটার ডেসক্রিপশন ইংলিশে সেখানে ব্যাখ্যা করা অনেক সময় আমরা হোঁচট খাই। সেই কারণে আমি কয়েকটা এখানে বানিয়ে এনেছি। তো চলো লিটারারি টার্মস দেখা যাক। এইগুলো আমি শুধু বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে প্রত্যেকটার পাশে কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে তুমি ইংলিশে 2টো লাইন বা 3টে লাইন বা একটা লাইনে কিভাবে অ্যান্সার দেবে সেটা তৈরি করবে নিজে, দিয়ে নিজে বলতে থাকো, এগুলো এগুলো বলতে থাকো, না হলে কিন্তু আটকাবেই সেই রুমে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু ভয়েতে সব ভুলে যাবে আর কিছুই বলতে পারবে না। তাহলে অবশ্যই প্র্যাকটিস করো, ইংলিশ গুলো লিখে নাও, এখানে এর অ্যান্সার গুলো লেখো, দিয়ে প্র্যাকটিস করো। সেটা এর ক্ষেত্রেও, লিটারারি টার্মস এর ক্ষেত্রেও, গ্রামার টপিক যেগুলো বলবো সেগুলোর ক্ষেত্রেও, যা যা বলছি প্রত্যেকটার ক্ষেত্রে নিজে খাতায় লিখে তৈরি করে নিজে বলে নাও একবার আয়নার সামনে দাঁড়িয়ে। ওকে চলো এবার দেখি আমরা লিটারারি টার্মস কয়েকটা। সো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা দেখি লিটারারি টার্মস থেকে কি কি দেখবে তোমরা। দেখো ইমেজারি, ইমেজারি দেখলে। নেগেটিভ ক্যাপাবিলিটি তোমাকে প্রশ্ন করতে পারে, এটা কি নেগেটিভ ক্যাপাবিলিটি, কে আবিষ্কার করেছিলেন, কে বলেছিলেন এর কনসেপ্ট সম্পর্কে। সার্পেন্টাইন ভার্স কি জিনিস, ব্যালাড কি, সিজোরা কি। আচ্ছা এইখানে দেখো আমি এখানে সার্পেন্টাইন ভার্স দিয়েছি, এখানে আমি দিয়েছি তোমাকে ফ্রি ভার্স, এখানে আচ্ছা ব্ল্যাঙ্ক ভার্সটা, ব্ল্যাঙ্ক ভার্স এটাও লিখে নাও, ব্ল্যাঙ্ক ভার্স, হিরোইক কাপলেট, সনেট, এলিজি, টারজা রিমা, এগুলো দেখো বিভিন্ন ধরনের ভার্সই, এগুলো ওড এটাও এক ধরনের ভার্স, ব্যালাডও এক ধরনের ভার্স। তাহলে আমি শুধু এখানে সার্পেন্টাইন ভার্স দিয়েছি বা ওড দিয়েছি মানে যে বাকিগুলো সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে না এরকম নয়, করতে পারে, কিন্তু প্রধান প্রধান যেগুলো সেগুলো যেগুলো একটু বেশি শোনা যায় সেগুলো আমি দিয়েছি, যেগুলো থেকে প্রশ্ন করে। দেখো মাদ্রাসার সময় আমাকেই প্রশ্ন করেছিল এই ফ্রি ভার্স কি জিনিস আর ব্ল্যাঙ্ক ভার্স কি জিনিস, আমাকেই জিজ্ঞাসা করেছিলেন ইন্টারভিউ বোর্ডে। তাহলে এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়। তাহলে চলো আবার দেখিনি আমরা, ইমেজারি, নেগেটিভ ক্যাপাবিলিটি, সার্পেন্টাইন ভার্স, ব্যালাড,
সিজোরা কি জিনিস, কাপলেট কি, কনসিট কি, খুব ইম্পর্টেন্ট। কাপলেটটা ভালো করে দেখবে, দেখো কাপলেটের সাথে সাথে হিরোইক কাপলেট, এটা এতটাই ইম্পর্টেন্ট সেই জন্য আলাদা করে দিয়েছি। কে এর কনসেপ্ট দিয়েছিলেন, টার্জারিমা কি জিনিস, ওড কি, ওড এর এবার তুমি টাইপ গুলো দেখে নেবে সাথে সাথে, যে পিন্ডারিক ওড কি জিনিস, ইংলিশ ওড কেমন হয়, এগুলো যেগুলো ইটালিয়ান ওড সেগুলো তোমরা এগুলো একটু দেখে নিও। কার্পে ডিএম কি, এলিজি কি, ফেবেল কি জিনিস, ফেবেলের সঙ্গে অ্যালেগরির তফাৎ কি, এইগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। এই তফাৎ নিয়ে প্রশ্ন করতে পারে যে এই দুটো আলাদা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন আপনি। যেমন আমাকে এই ফ্রি ভার্স আর ব্ল্যাঙ্ক ভার্সের কিন্তু তফাৎ জিজ্ঞাসা করেছিল, তো তফাৎও জিজ্ঞাসা করতে পারে তোমাদের। তাহলে ফেবেল, যেমন আমি আগে বললাম তোমাদের সিমিলি মেটাফোর, তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে এই দুটোর মধ্যে তফাৎ কি, সিমিলার মেটাফোরের মধ্যে। তেমনি ফেবেল আর অ্যালেগরির মধ্যে তফাৎ কি তোমাকে প্রশ্ন করতেই পারে। আচ্ছা, ড্রামাটিক মোনোলগ কি জিনিস, সনেট কি জিনিস, সনেটের টাইপ গুলো তোমরা দেখে নেবে, আলাদা আলাদা যে সনেট রয়েছে টাইপ সেগুলো। এক্সাম্পল অফ আয়াম্বিক পেন্টামিটার, মিটার থেকেও প্রশ্ন করতে পারে। আয়াম্বিক পেন্টামিটার কি জিনিস, আয়াম্বিক এই বিষয়টা বোঝান, এটা কি। এবার আয়াম্বিক লিখেছি বলে তোমাদের যে ট্রকেইক জিজ্ঞাসা করবে না, স্পন্ডাইক জিজ্ঞাসা করবেন এরকম নয়, করতে পারে, কিন্তু বেশি যেটা চলে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, এটা থেকেই প্রশ্ন করার সম্ভাবনা বেশি। তাহলে তোমরা এইগুলো একটু দেখে নেবে, আয়াম্বিক জিনিসটা কি, ট্রকেইক, এগুলো আমার তোমার এই চ্যানেলে সব পেয়ে যাবে, এগুলো আগে সব করানো আছে আমার, সেখান থেকে দেখতে পারো। চলো আরো আছে, আরো কিছু টার্মস রয়েছে যেগুলো থেকে প্রশ্ন করা হয়েছে আমি শুনেছি, সেইগুলো কিছু কিছু আমি বলি, দেখো এখান থেকেও আছে, আরো কয়েকটা আমি বলে দিচ্ছি। এবার এগুলো কিন্তু প্রত্যেকটা খাতায় লিখবে এবং এর অ্যান্সার লিখবে। যদি বই থেকে পাও খুব ভালো, না হলে তোমাদের এআই রয়েছে, এআই থেকে তোমরা লিখতে পারো, গুগলে সার্চ করে লিখতে পারো, বিভিন্ন আমার চ্যানেলেও কিছু কিছু আছে সেখান থেকে লিখে নিতে পারো। তো এইগুলো লিখবে আগে, সেটা লেখার পর নিজেরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলবে। এগুলো একবার বললে হবে না, 4 বার 5 বার প্র্যাকটিস করো প্রত্যেকটা, তবে কিন্তু ওই জায়গায় গিয়ে ভয়টা ভাঙবে তোমার, তুমি বলতে পারবে, কারণ ইংলিশে বলতে হচ্ছে তোমাকে। তো চলো নেক্সট আমরা দেখি আরো কিছু টার্মস। লিরিক কি তোমাকে প্রশ্ন করতে পারে। এবার বিভিন্ন ধরনের লিরিক আছে, সেগুলো সম্পর্কেও একটু অল্প বিস্তর একটু দেখে নেবে। মার্কসিজম কি জিনিস প্রশ্ন করেছে একজনকে, সে জানিয়েছে আমাকে যে দাদা মার্কসিজম সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছিল। সেক্সিজম সম্পর্কে আরেকজনকে প্রশ্ন করা হয়েছিল। সেক্সিজমের সাথে সাথে আরো কিছু টার্ম জিজ্ঞাসা করেছিল, আমি শেষে বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই ডেমো নিয়েও আরো কিছু বলছি আমি। সেক্সিজম কি জিনিস, অর্থাৎ যেটা হচ্ছে তোমার জেন্ডার স্টিরিওটাইপ, এটা ব্যাখ্যা করতে পারলেই হতো। মডার্নিজম কি, পোস্ট মডার্নিজম কি একজনকে প্রশ্ন করেছে। হিউম্যানিজম নিয়ে প্রশ্ন করা হয়েছে। স্ট্রাকচারালিজম জিজ্ঞাসা করা হয়েছিল একজনকে। মেটাফিকশন নিয়ে প্রশ্ন করা হতে পারে। পোস্ট কলোনিয়ালিজম পড়ে নেবে ভালো করে। ফেমিনিজম খুব ভালো করে দেখে নেবে। সেন্টিমেন্টাল কমেডি কি জিনিস মুখস্থ করে নেবে। ইয়োলো জার্নালিজম দেখে নেবে। ডিয়ার ফ্রেন্ডস, কয়েকটাই মাত্র আমি বলতে পেরেছি তোমাদের, এর এরিয়া এতটাই ভাস্ট যে এক জায়গায় করা অসম্ভব, আর বাছাই করা তো সম্ভবই নয়। তবুও যেগুলো যেগুলো একটু এদের মধ্যে বেশি শুনি আমরা, ব্যবহারে যেগুলো বেশি আসে আমাদের পড়তে পড়তে বিভিন্ন জায়গায়, সেইগুলো আমি তোমাদের বলেছি। এইগুলো যদি তোমরা খাতায় লিখে ভালো করে সংগ্রহ করে অ্যান্সার গুলো সুন্দর করে নিজেরা বলে প্র্যাকটিস করতে পারো, একটা কনফিডেন্স তোমার মধ্যে বিল্ড হয়ে যাবে। তুমি আর ভয় পাবে না, তুমি জানো যে আমি পারবো, আমি অনেক কিছু দেখেছি। কারণ এগুলো প্রত্যেকটা ইংলিশে তোমাদের ব্যাখ্যা করতে হবে সেখানে যখন প্রশ্ন করবে, সেই জন্য একটু তোমাদের দেখে নিতে হবে ভালো করে আগে থেকে প্রস্তুতি, যাতে তোমরা নিতে পারো। এবার কি প্রস্তুতি নেবে সেই জন্য কিছু কিছু আমি তোমাদের ম্যাটেরিয়ালস এখানে বলছি, এইগুলো থেকে তোমরা কিন্তু দেখো। চলো, এটা হলো লিটারি টার্মস। কিভাবে জিজ্ঞাসা করবে দাদা? হঠাৎ করে দুম করে আমাকে মার্কসিজম কে জিজ্ঞাসা করবে? হঠাৎ করে কি আমাকে সেক্সিজম কে জিজ্ঞাসা করবে? না, এটা সম্ভাবনা কম। কোথা থেকে জিজ্ঞাসা করে? ডেমোটা থেকে। আবার বলছি, যে ডেমো টপিকটা তুমি বাছছো সেই টপিকটা কিন্তু খুব ভালো করে তোমাকে সেই সম্পর্কে জানতে হবে, এবং তার যে রাইটার তার সম্পর্কে জানতে হবে, সেই রাইটার যে সময়ের সেই কন্টেম্পোরারি টাইম সম্পর্কে জানতে হবে, সেই টাইমে যে যে মুভমেন্ট গুলো হয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে, সেই সময়ে যে লিটারারি মুভমেন্ট গুলো হয়েছে, শুধু হিস্টোরিক্যাল নয়, লিটারারি মুভমেন্ট, সেইগুলো সম্পর্কে জানতে হবে, সেই কন্টেম্পোরারি সেই রাইটারের কন্টেম্পোরারি অন্যান্য রাইটারদের সম্পর্কে জানতে হবে, তাদের একটা করে প্রধান ওয়ার্ক সম্পর্কে জানতে হবে, পড়ে রাখতে হবে তোমাকে। এবার এইটা একদম আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি একটু পরে, যে এই একজন আমাকে পাঠিয়েছিল গ্রুপে, তো আমি দিয়েছিলাম এটা তোমাদের, যে 11-12 এর ইন্টারভিউর সময় যে রিলেট করে কিভাবে প্রশ্নটা করছে আমি তোমাদের দেখাচ্ছি, কেমন সে কি পড়িয়েছে আর তাকে কি প্রশ্নটা করেছে সেখান থেকে। এই লিটারি টার্মস রিলেটেড, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রিলেটেড,
সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। চলো, লিটারি টার্মস হয়ে গেল, ফিগারস অফ স্পিচ হয়ে গেল, গ্রামার টপিক কয়েকটা দেখে নিই আমরা। ডিয়ার ফ্রেন্ডস, এবার গ্রামার থেকে কি পড়তে হবে? গ্রামার এটা যে কত ভাস্ট একটা এরিয়া, এটা তোমাদের থেকে ভালো কে জানবে বলো? তোমরা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, তোমরা সবাই জানো কতটা ভাস্ট এরিয়া। কি প্রশ্ন করবে আমাকে গ্রামার থেকে? দাদা তুমি বলো কিসের ওপর প্রশ্ন করবে গ্রামারে? কি করে বলবো ভাই, এত ভাস্ট এরিয়া, সেখান থেকে কি প্রশ্ন করতে পারে? কিন্তু শোনো, ভয়েস থেকে প্রশ্ন করবে তোমাকে। তোমাকে ভয়েস থেকে ধরো প্রশ্ন করছে, তুমি নিজেকে প্রশ্ন করো যে ইন্টারভিউয়ার যদি তুমি নিজে হও, সেখানে একটা আমি ধরে নিচ্ছি তোমার যোগ্যতা হচ্ছে তুমি গ্র্যাজুয়েট, ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি 9-10 স্টুডেন্টদের পড়াতে চলেছো। ভয়েস সম্পর্কে তোমার কি নলেজ আছে? তোমাকে যদি প্রশ্ন করে ভয়েস টপিকটার যে আলাদা আলাদা ভাগ রয়েছে বিভিন্ন, তার মধ্যে কোনটা একটু কমপ্লিকেটেড, কোন জায়গাটা একটু টাফ, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েসের মধ্যে। তাহলে কোয়াসি প্যাসিভটা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। নিজে ভাবো যে এই টপিক গ্রামারে রয়েছে, এখান থেকে কি ধরতে পারে আমাকে, তোমাকে ভাবতে হবে। নন ফাইনাইট ভার্ব কি জিনিস তোমাকে জিজ্ঞাসাই করতে পারে। কত ধরনের হয় নন ফাইনাইট ভার্বস? সাবজাংটিভ মুড তুমি বেছে নিলে যে মুড থেকে আমাকে প্রশ্ন করতে পারে। এবার মুডের মধ্যে কোন মুডটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং একটু টাফ, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। তাহলে এখান থেকে প্রশ্ন করতে পারে। সাবজাংটিভ মুডের একটা এক্সাম্পল জানতে চাইতে পারে তোমার কাছে। ভার্বাল নাউন কি জিনিস জিজ্ঞাসা করতে পারে তোমাকে। কগনেট অবজেক্ট কি? দেখো, কগনেট অবজেক্ট এটা একটু রেয়ার টাইপের, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আবার আমি এখানে ডিফারেন্ট টাইপস অফ অবজেক্টস এটাও লিখেছি, আবার অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্টও লিখেছি, কারণ এখান থেকে প্রশ্ন করে ইন্টারভিউয়ে। এই অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে তফাৎ কি একটু দেখে নেবে। পার্টিসিপল জিয়ান্ডের মধ্যে তফাৎ কি একটু দেখে নেবে। নন ফাইনাইট ভার্বস গুলো ভালো করে দেখে নেবে। কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল জানতে চেয়েছিল একজনের কাছে, কন্ডিশনালটা ভালো করে দেখে নেবে। ইফ ক্লজ যেগুলো রয়েছে, রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ সম্পর্কে একটু ভালো করে পড়ে নেবে। ক্লজ চ্যাপ্টারটাই ভালো করে পড়বে, কিন্তু রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ ভালো করে দেখবে। অ্যাবসলিউট পজেসিভ কি জিনিস পড়ে নিও। কলোকেশন, এটা মাদ্রাসার সময় একজনকে জিজ্ঞাসা করেছিল, কলোকেশন কি জিনিস। ডিটারমিনার সম্পর্কে একটু দেখে নেবে। ক্লেফট সেন্টেন্স কি ভালো করে একটু পড়ে নেবে এক্সাম্পল সমেত। দেখো প্রচুর টপিক রয়েছে, আমি এদের মধ্যে কয়েকটা বাছাই করেছি। এইগুলো আগে তোমরা খাতায় লিখে অ্যানসার লেখো, নিজে প্র্যাকটিস করো বলার সামনে কাউকে বসিয়ে বা আয়নার সামনে, বা নিজেই তুমি প্র্যাকটিস করো বলার এগুলো। বা যদি বাড়িতে কেউ থাকে তাকে বলো যে এখান থেকে ধরো আমাকে, আমি এগুলো সব অ্যানসার করে ফেলেছি, এবার আমাকে জিজ্ঞাসা করো যে কোনো একটা, তুমি ইংলিশে তাকে অ্যানসার দেওয়ার চোখে চোখ রেখে চেষ্টা করো, ট্রাই করো, প্র্যাকটিস করো। হাতে এখনো 1.5 থেকে 2 মাস আছে, হয়ে যাবে। প্র্যাকটিস করো। আমি যা যা টপিক বলেছি আগে এইগুলো 10 দিন টাইম নিয়ে তৈরি করে ফেলো। তারপরে এইগুলো যখনই তুমি করতে থাকবে, এর সাথে সাথেই তোমার কনফিডেন্স বিল্ড হবে। তুমি আরো এক্সট্রা কিছু অ্যাড করো, আরো সামনে যেটা আসছে তুমি দেখো, বিভিন্ন জায়গা থেকে সার্চ করো, বিভিন্ন জায়গা থেকে তথ্য নাও এবং প্রস্তুতিটা ভালো করে নাও। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে গ্রামার হয়ে গেল আমাদের। এবার আমি যে লাস্ট যে জায়গাটা তোমাদের বলছি, এইটা খুব ভালো করে বুঝে নাও ব্যাপারটা কি। অনেকে প্রশ্ন করবে, দাদা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কেন বললে না? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কতটা বড় একটা জায়গা তোমরা সবাই জানো। সেখান থেকে কি প্রশ্ন করতে পারে? যদি একদম সেপারেট হয়ে তো তোমাকে প্রশ্ন করে, ইন্ডিভিজুয়ালি তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করে, তাহলে তোমাকে অবশ্যই প্রশ্ন করবে যে কোন এজটার সম্পর্কে আপনি ওয়াকিবহাল ভালো করে, বা কোনটাতে আপনি বেশি একটু ফ্যামিলিয়ার, বা কোনটাতে নিজেকে একটু কমফোর্টেবল মনে করেন, বা কোন এজটা আপনার ফেভারিট। নানান রকম ভাবে প্রশ্নটা তোমাকে থ্রো করতে পারে। তাহলে তুমি বেছে নিলে এলিজাবেথান এজ। যখনই তুমি এলিজাবেথান এজ বেছে নিলে, তুমি নিজে ভাবো তোমাকে কি প্রশ্ন করতে পারে সেখান থেকে, এলিজাবেথান এজ থেকে। আমি তোমাকে পড়িয়ে দিয়েছি অলরেডি যে এলিজাবেথান এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, এলিজাবেথান এজকে কত ভাগে ভাগ করা হয়, এই এলিজাবেথান এজের আর কি কি নাম রয়েছে, এই এলিজাবেথান এজের প্রধান প্রধান রাইটার কে, এই এলিজাবেথান এজে কোন ধরনের লিটারেচার প্রাধান্য পেয়েছিল, যেমন ড্রামা প্রাধান্য পেয়েছিল এই সময়। তাহলে সেই প্রধান প্রধান ড্রামাটিস্ট কে কে ছিলেন? মেন হচ্ছেন শেক্সপিয়ার,
তুমি তাহলে তোমাকে শেক্সপিয়ার থেকে প্রশ্ন করতে পারে, তুমি এলিজাবেথান বললে, শেক্সপিয়ার থেকে না করে আবার শেক্সপিয়ার বাদ দিয়ে আর কয়েকজনের নাম বলুন, তোমাকে বলতে পারে। এটা আমাকে করেছিল মাদ্রাসার সময়, শেক্সপিয়ারের সমসাময়িক কয়েকজন রাইটারের নাম জিজ্ঞাসা করেছিল আমাকে। সেই রাইটারদের নাম যখন একটা দুটো তুমি বললে, যেমন স্পেন্সার বললে বা তুমি মার্লো বললে, তাদের কোনো মানে রাইটিং সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। তুমি একটা ড্রামার নাম বললে, তার আপনি কি পড়েছেন, এটা এর বিষয়বস্তু কি, এখান থেকে প্রশ্ন করতে পারে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের যে কি এমন ধরনের প্রশ্নটা করবে তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এইবার আমি তোমাকে প্র্যাকটিক্যাল এখানে দেখাচ্ছি যে একটা ছেলে তোমার 11-12 যখন ইন্টারভিউ দিয়েছে, সে ডেমো দেখিয়েছিল কি, স্টিল আই রাইজ, ক্লাস 11 যে টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকে ক্লাস 11 সেমিস্টার 2 এর এই কবিতাটা রয়েছে, স্টিল আই রাইজ। এটা সে পড়িয়েছিল, মানে ডেমো তৈরি করেছিল এইটার উপরে। এটা ডেমো দেওয়ার পর সে যখন বসেছিল, তাকে কি কি প্রশ্ন করেছে এখান থেকে ভালো করে শোনো এবার। ডিয়ার ফ্রেন্ডস, একজন 11-12 এর ইন্টারভিউয়ে ডেমো করিয়েছে মায়া অ্যাঞ্জেলিউয়ের স্টিল আই রাইজ এই কবিতার। কোশ্চেন গুলো দেখো না, একবার ভাবো তোমরা এখান থেকে কি প্রশ্ন করতে পারে তাকে। ভালো করে রাইটারের নাম দেখো, মায়া অ্যাঞ্জেলিউ। এই যে রাইটারটি, ইনি হচ্ছেন একজন ওম্যান রাইটার এবং আফ্রিকান আমেরিকান ওম্যান রাইটার। এবার ভাবো এখান থেকে কি প্রশ্ন করতে পারে। একটু আগেই আমি তোমাদের বললাম যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিভাবে পড়তে হয়, এটা আমেরিকান লিটারেচার। তাহলে এবার ব্রিটিশ লিটারেচারের জায়গায় তুমি আমেরিকান লিটারেচার বসিয়ে নাও। যার সম্পর্কে তুমি পড়ছো সে যে এজের লেখিকা, সেই সময়ে কি কিছু মুভমেন্ট হয়েছিল সেখানে, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো এখান থেকেই প্রশ্ন করেছে, ব্ল্যাক আফ্রিকান আমেরিকান মুভমেন্ট 1960, এটা সম্পর্কে তাকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে এটা কি। হোয়াট ইজ সেক্সিজম, এই যে কবিতাটা, এখান থেকে একটা লিটারারি টার্মস এসে যায় যখনই তুমি এটা পড়বে। এই যে মহিলা, ইনি একজন আফ্রো আমেরিকান ওম্যান রাইটার, তাহলে এর মধ্যে কিন্তু একটা সেক্সিজমের ব্যাপার আছে এখানে। এখানে সেক্সিজম মানে হচ্ছে কিন্তু তোমার জেন্ডার স্টিরিওটাইপের ব্যাপার, যেটা সেইটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছে। তাহলে লিটারারি টার্মস এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা এখানে আমেরিকান লিটারেচার, সেটা দেখো রিলেটেড করে প্রশ্ন করছে ডেমো থেকে, আলাদা করে নয়। তারপরে দেখো প্রশ্ন করেছে, এখানেই শেষ নয়, তারপরে তাকে জিজ্ঞাসা করেছে ওয়ান আফ্রিকান আমেরিকান ওম্যান রাইটার আদার দেন মায়া অ্যাঞ্জেলিউ। তাহলে একজন আফ্রিকান আমেরিকান রাইটারের নাম বলুন, ওম্যান রাইটারে, মায়া অ্যাঞ্জেলিউ ছাড়া। একটু আগে আমি তোমাকে বললাম এলিজাবেথান হেইস তুমি বললে, তুমি শেক্সপিয়ার বললে, সঙ্গে সঙ্গে বলবে যে শেক্সপিয়ারের সমসাময়িক অন্য একজনের নাম বলুন তো, আমাকেও ধরেছিল এটা। তাহলে এই মায়া অ্যাঞ্জেলিউ ছাড়া অন্য একজন আফ্রো আমেরিকান ওম্যান রাইটারের নাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে। সে তখন কি বলেছে, টনি মরিসন, যেটা প্রথমেই মনে আছে আমাদের, টনি মরিসন বলে দিয়েছে। যেই টনি মরিসন বলেছে, সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করেছে নেম ওয়ান অফ হার বুকস, টনি মরিসনের একটা বইয়ের নাম বলুন। একটু আগেই তোমাদের বললাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রিলেটেড। যেই তুমি শেক্সপিয়ার ছাড়া অন্য একজনের নাম বললে, স্পেন্সার তুমি বলে দিলে, তুমি সিডনি বলে দিলে, সঙ্গে সঙ্গে তোমাকে সেখান থেকে প্রশ্ন করবে তার একটা বইয়ের নাম বলুন তো, সিডনি, তুমি বললে অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা। এও বলে দিয়েছে তেমনই টনি মরিসন, তার একটা নাম বলুন বইয়ের, তখন সে নাম একটা মনে ছিল, সে বলে দিয়েছে দ্য ব্লুয়েস্ট আই। সঙ্গে সঙ্গে তাকে বলেছে যে আচ্ছা এই ব্লুয়েস্ট আই এর নামকরণটা কেন হয়েছে, অ্যাবাউট দ্য টাইটেল। যেই তুমি অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা বললে সিডনি, তোমাকে জিজ্ঞাসা করলো অ্যাস্ট্রোফিল আর স্টেলার মানে কি। তাহলে আশা করছি আমি বোঝাতে পারছি তোমাদের যে অ্যাকচুয়ালি কিভাবে কোশ্চেনটা করে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে এরকম নয় যে তোমাকে আলাদা করে কিছু জিজ্ঞাসা করছে, করতে পারে, করতে পারে না নয়, করতে পারে, কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা যেটা হয় যে তুমি ডেমোটার জন্য বেছেছো সেই রাইটারের রিলেটেড, এজ রিলেটেড প্রশ্ন বা সেই রাইটার রিলেটেড কিছু প্রশ্ন, সেটা তোমার তুমি গ্রামার থেকে বলো, সেটা লিটারারি টার্মস থেকে বলো, বা সেটা তুমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, হিস্ট্রি অফ অস্ট্রেলিয়ান ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ আইরিশ ইংলিশ লিটারেচার, এই সম্পর্কিত কিছু না কিছু প্রশ্ন করতে পারে। এবার আইরিশ অস্ট্রেলিয়ান কেন বললাম, কারণ ক্লাস 9-10 এর যে সিলেবাস, যে
টপিকগুলো রয়েছে সেখানে আফ্রিকা, তোমার অস্ট্রেলিয়ান রাইটারও রয়েছেন, আইরিশ রাইটারও রয়েছেন। খুব সাবধানে টপিক বাঁচবে, খুব সাবধান। অনেকেই ফেবেল পড়াচ্ছ, তাহলে ফেবেল সম্পর্কে এবার আমি বলি দুটো একটা। তুমি ফেবেল পড়িয়ে দিয়েছো, তোমার ফেবেল ডেমো দেওয়া হয়ে গেছে ফেবেলের উপরে, তুমি বসেছো, এসে সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করলো হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টালিজম। ঘাবড়ে যেও না, কারণ তুমি যেটা বেছে নিয়েছো ফেবেলটা, তার রাইটার হচ্ছেন রাল্ফ ওয়ালডো ইমারসন। ইনি যে মুভমেন্টের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে, বা যে টাইপের লিটারেচারের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম। এটা প্রশ্ন করতেই পারে তোমাকে। ইন্ডিভিজুয়ালিজম কি জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে পারে, এর সাথে রিলেটেড। এবার তোমাকে প্রশ্ন করতে পারে ইনি যেহেতু আমেরিকান রাইটার, তাহলে আরেকজন বিখ্যাত আমেরিকান রাইটারের নাম বলো। তুমি বললে হেনরি ডেভিড থরিউ। থরিউ থেকে প্রশ্ন করলো তার একটা রাইটিং এর নাম বলুন, তুমি বলে দিলে সিভিল ডিসওবিডিয়েন্স। তোমাকে প্রশ্ন করলো আচ্ছা এই যে সিভিল ডিসওবিডিয়েন্স বইটা, এটা একজন বিখ্যাত ভারতীয়কে খুব প্রভাবিত করেছিল, তার নাম বলতে পারো, তুমি বলে দিলে গান্ধীজি। তাহলে আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য তোমাদের বললাম বিষয়টা, যে কিভাবে রিলেট করে প্রশ্ন হয়। তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমার পক্ষে এটা সম্ভব নয় যে প্রত্যেকটা টপিক ধরে 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 প্রত্যেকটা থেকে এরকম করে বলার, এটা সম্ভব নয়। আর এর পরে আর কোনো ভিডিও আমি নিয়ে আসছি না ইন্টারভিউ রিলেটেড, এইখানেই শেষ। এটাই লাস্ট মিনিট সাজেশন ছিল। আর কেউ রিকোয়েস্ট করবে না, আর গ্রুপও আমি ডিলিট করে দিয়েছি ডিয়ার ফ্রেন্ডস। আর আমার পক্ষে আসা সম্ভব নয় ভিডিও নিয়ে এটার উপরে। আমি যতটা পারলাম তোমাদের হেল্প করলাম। 11টা ভিডিও টোটাল দেয়া হলো আমার এই ইন্টারভিউ সিরিজটাতে। যারা যাচ্ছ ইন্টারভিউ দিতে তাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো, খুব ভালো করে দেবে। যেগুলো যেগুলো বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো, নিজেরা ডেমোটা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যদি আমি পারি, সম্ভব হয়, যদি মনে করি, তাহলে আপার প্রাইমারিটা কন্টিনিউ করব আমি। তবে এখন আর ভিডিও আসছে না, জানি না কবে নিয়ে আসতে পারবো আবার। আমি আগেও তোমাদের বললাম যে এখন আমি অন্য একটা স্টাডির মধ্যে ইমার্স করে গেছি, আরো কিছু ডিউটিস রয়েছে, আরো কিছু ব্যস্ততা রয়েছে, কিছু বার্ডেন রয়েছে, সেসব নিয়ে এখন চলছি আমি। তো জানি না আবার আসবো কিনা আবার প্রাইমারি নিয়ে। যদি আসি তখন আবার দেখা হবে, কারণ আমাদের চ্যানেলটা তো রইলো, ওয়াক উইথ মির যে টেলিগ্রাম চ্যানেল। আর তোমরা পড়ো, তোমাদের হাতে 1.5 থেকে 2 মাস রয়েছে, তোমরা স্টাডি করো, সফল হও, এটাই আমি চাইবো। আর যারা পারোনি, আমার মতনই যারা যেতে পারলে না ইন্টারভিউটাতে, দুঃখ করো না, তাদের জন্য আপার প্রাইমারি রয়েছে। 8th SLST আসবে, আসবে তো বটেই, খবর শোনা যাচ্ছে, যা কবে আসবে আমরা জানি না, সেটা তো আমরা জানতাম না যে ইন্টারভিউটা কবে হবে, কিন্তু এলো তো একটা টেন্টেটিভ ডেট। তাহলে সেরকম 8th SLSTও আসবে। তাই একবারে হাল ছেড়ে দিও না, মাদ্রাসার যে সিলেবাসটা সেটাও ভুলে যেও না, পড়তে থাকো, কারণ সিলেবাস তো SLSTরও সেম। সিটেটের জন্য পড়তে থাকো, আপার পড়লেই হয়ে যাবে সিটেট। আর আমি যদি টাইম পাই, আর যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, আমি ভিডিও দিয়ে দেখি, তখন আবার আমি কন্টিনিউ করব আপারটা। আপাতত এখন একটু দূরে যাচ্ছি আমি, এখন আর দেখতে পাচ্ছ না আমাকে ইউটিউবে। যদি সুযোগ হয় তাহলে আবার দেখতে পাবে, যদি আমি আবার আসি ফিরে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আর কথা না, তোমরা প্রস্তুতি নিতে থাকো, ভালো করে পড়ো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।